এত দুঃখের মধ্যেও আপনি হাসালেন দাদা। আমিও সব ভূত প্রেতে বিশ্বাস করি না। তাছাড়া ভূত তো আমরাই, ভূত বলে আলাদা কিছু আছে নাকি? আমি কিন্তু নিজের চোখে ভূত দেখেছি ভায়া। তবে এ কথা ঠিক যে ভূত শুধু মানুষের অপকার করে, ঘাড় মুচড়ে দেয় বা অন্য কিছু অনিষ্ট করে তা নয়। ভূত মানুষের উপকারও করে। তাই নাকি দাদা? এ ব্যাপারটা কি বলুন তো একটু শুনি। নিবারণবাবু বেশ আরাম করে বসে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল আজ থেকে মাত্র বছর 5 আগে। তখন আমি দেশেই থাকতাম, নিজের ব্যবসার দেখাশোনা করতাম। কারণ তখন ছেলেরা ছাত্র, কাজেই ব্যবসা দেখাশোনা করার লোক ছিল না। সময়টা বর্ষাকাল, আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। নমস্কার। গল্প শুরু হওয়ার আগে একটি বিশেষ কথা। আমাদের এই অডিও প্রেজেন্টেশন আপনাদের ভালো লাগুক, মন্দ লাগুক বা মোটামুটি লাগুক, যেমনই মনে হয় আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমরা রইলাম। আর নতুন শ্রোতা বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুনছেন নিশাচরি কথা। নিশাচরি কথা অরিজিনালসে আজ শুনবেন নিঝুম রাতের রিক্সা। গল্প পাঠে সন্টু, অন্যান্য চরিত্রে নীল ও উজ্জ্বল। শুরু হচ্ছে নিঝুম রাতের রিক্সা। আজ থেকে অনেক দিন আগেকার ঘটনা, তা প্রায় 8-10 বছর আগের ব্যাপার বলা যায়। উত্তরবঙ্গের একটি গ্রাম। গ্রাম বলতে একেবারে গণ্ডগ্রাম নয়, কিন্তু হাট, বাজার, দোকান সবই আছে। গ্রামের মাঝখান দিয়ে বর্তমানে একটি পাকা রাস্তা হয়েছে। সেই রাস্তাটা এঁকে বেঁকে এক প্রান্তে চলে গেছে শহরের রেল স্টেশনে, আর এক প্রান্ত চলে গেছে দূর থেকে বহু দূরে। এই রাস্তাটা তৈরি হবার পর স্থানীয় লোকেদের খুবই সুবিধা হয়েছে। এই রাস্তার ওপর দিয়ে বাস, লরি, গরুর গাড়ি, মোষের গাড়ি যাতায়াত করে। আর একমাত্র দুর্যোগ ছাড়া সবসময় সাইকেল রিক্সা চলাচল করে। নিবারণ সরকার এই গ্রামেরই লোক। শহরে তার 2-3টে দোকান, কাজেই অবস্থা সচ্ছল। লোকটিও খুব অমায়িক, সবার সঙ্গেই হেসে কথা বলেন, কাজেই সারা গ্রামে তার খুব সুনাম। তবে নিবারণ বাবু গ্রামে খুব বেশি থাকতে সময় পান না। প্রায় তাকে থাকতে হয় কলকাতাতে। ছেলেরাও লেখাপড়া শিখে মানুষ হয়েছে, এখন তারাই ব্যবসা দেখাশোনা করে। নিবারণ বাবু কলকাতা থেকে মালপত্র কিনে পাঠান, আর ছেলেরা সেই সব বেচা কেনা করে। সুতরাং তার পক্ষে গ্রামের খবর রাখা সম্ভব হয়ে ওঠে না। কলকাতার শ্রেষ্ঠ ব্যবসা কেন্দ্র হলো বড়বাজার। ব্যবসা উপলক্ষে এই বড় বাজারে বহু দেশ বিদেশের লোক আসা যাওয়া করেন, তাই ব্যবসার খাতিরে নিবারণ বাবুকেও থাকতে হয় বড় বাজারে। এখানে তিনি একটা মেসে থেকে মালপত্র সওদা করেন, তারপর লরি বোঝাই করে পাঠিয়ে দেন দেশে। সকাল 10টার আগে আহারাদি সেরে তিনি বেরিয়ে যান মেস থেকে। তারপর সারাদিন কাজকর্ম শেষ করে সন্ধ্যায় ফিরে এসে 1 কাপ চা আর তার সঙ্গে জলযোগ করে বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবসার গল্প করেন। আবার কখনো কখনো রাত 10টা পর্যন্ত তাস খেলেন বা দাবা খেলেন। তারপর খাওয়া দাওয়া সেরে শুতে যান। নিবারণ বাবুর দাবা খেলায় খুব ঝোঁক ছিল। খেলতে খেলতে এমন তন্ময় হয়ে যেতেন যে সবকিছু ভুলে যেতেন। মেশে তিনি মন মতো একজন দাবার সঙ্গীও পেয়েছিলেন, তার নাম হরিপদ বিশ্বাস। হরিপদ বাবুরও বাড়ি উত্তরবঙ্গের কালিয়াচক নামে একটি জায়গায়। এই জায়গাটিও বেশ জমজমাট, আধা শহর বা গঞ্জ। হরিপদ বাবুও কলকাতা শহরে একটি ব্যবসায় প্রতিষ্ঠানে মোটা মাইনে চাকরি করতেন। তিনি 9টার মধ্যে মেসে ভাত খেয়ে অফিসে যেতেন, অফিসেই টিফিন খেতেন। সারাদিনের শেষে সন্ধ্যার সময় আবার ফিরে আসতেন মেসে, তারপর 1 কাপ চা আর সেই সঙ্গে কিছু জলযোগ সেরে দাবা খেলার জন্য নিবারণ বাবুর ফিরে আসার অপেক্ষা করতেন। এই ছিল তাদের প্রাত্যহিক কার্যের তালিকা।
সময়টা তখন শীতকাল, পৌষ মাসের শেষাশেষি হবে। সেদিন হরিপদবাবুর ফিরতে বেশ একটু দেরি হয়ে গেল। হরিপদবাবু এসে মেসে ঢুকতেই নিবারণবাবু বললেন, কি দাদা, আজ এত দেরি যে? হরিপদবাবু বললেন, আর বলো না দাদা, আমাদের একটি সহকর্মী গাড়ি চাপা পড়েছিল, তাকে নিয়ে যেতে হয়েছিল হাসপাতালে। তারপর সেখানে তাকে ভর্তি করে দিয়ে আসতে হলো, সেই জন্য তো এত দেরি হয়ে গেল। নিবারণবাবু বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, বলো কি ভায়া, তা গাড়ি চাপা পড়লো কি করে? অফিস ছুটির পর বেচারা অফিস থেকে বেরিয়ে বড় রাস্তা পার হচ্ছিল, এমন সময় একটা বাস এসে পেছন থেকে ধাক্কা মারে। আহা, বেচারা। তা লোকটার বয়স কত? ভদ্রলোক বাঁচবেন তো? তা বয়স খুব একটা বেশি নয়, 40-এর কাছাকাছি। তবে মাথায় আঘাত পেয়েছে খুব, তাই বাঁচবে কি না সন্দেহ আছে। লোকটি আমার খুব প্রিয় ছিল। আমাকে জিজ্ঞাসা না করে সে কোনো কাজ করতো না, সব কাজেই আমার পরামর্শ নিত। আবার আমিও যা কিছু করতাম তাকে জিজ্ঞাসা না করে করতাম না। এভাবেই আমাদের পরস্পরের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। নিবারণবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা লোকটির বাড়ি কোথায়? হরিপদবাবু বললেন, বাড়ি এই কলকাতাতেই, বরানগরে ওদের নিজের বাড়ি। ভদ্রলোকের 2টি ছেলে আর একটি মেয়ে। মেয়েটি বড়ই, তার বিয়ে হয়ে গেছে ভালো ঘরে। বড় ছেলেটি মাধ্যমিক পরীক্ষা দিয়েছে আর কলেজে ভর্তি হওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। ছোট ছেলেটি পড়ছে, তার বয়স বেশি নয়। এছাড়াও সংসারে একটি বিধবা বোন আর মা এবং স্ত্রী, এই কজন নিয়েই ভদ্রলোকের সংসার। নিবারণবাবু শুনে একটা দীর্ঘশ্বাস ফেললেন এবং মুখে দুঃখজনক একটা শব্দ করলেন। কোনো উত্তর দিলেন না। হরিপদবাবুর মন খারাপ ছিল, আর নিবারণবাবু সব শুনে দুঃখিত হয়েছিলেন। কাজেই সেদিন আর খেলা হলো না। নানা রকম আলোচনাতেই রাত 10টা বেজে গেল। সকালে উঠেই হরিপদবাবু হাসপাতালে গেলেন। নিবারণবাবু অনুরোধ করে বললেন, কেমন থাকে সংবাদটা দিও ভায়া। নিশ্চয়ই দেব ভায়া, ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সুস্থ হয়ে ওঠে ভদ্রলোক। এই কথা বলে হরিপদবাবু অনেক আশা নিয়ে গেলেন হাসপাতালে। কিন্তু সেখানে গিয়ে যা তিনি দেখলেন তাতে তার বুক ফেটে যেতে লাগলো। হাসপাতালের বেডে ভদ্রলোকের মৃতদেহ কাপড় দিয়ে আড়াল করে দেওয়া রয়েছে। মেঝেতে বসে আকুল হয়ে কাঁদছে তার স্ত্রী আর বিধবা বোন। ছেলে দুটি মুখ নিচু করে বসে আছে, চোখের জলে তাদের বুক ভেসে যাচ্ছে। বুড়ো মা আসতে পারেননি। হঠাৎ মেসের টেলিফোনটা বেজে উঠল। মেসের ম্যানেজার এসে ডেকে দিলেন নিবারণবাবুকে। নিবারণবাবু ফোন ধরলেন। হ্যালো, কে কথা বলছেন? ওপার থেকে উত্তর এলো, আমি হরিপদবাবু বলছি। হ্যাঁ বলুন। ভদ্রলোক মারা গেছেন। আমি শ্মশানে যাচ্ছি, সপ্তাহ করে ফিরব। খবরটা শুনে খুবই দুঃখ পেলেন নিবারণবাবু। সেদিন তার বিশেষ কাজও ছিল না বড়বাজারে, তাই তিনি সেদিন বেরোলেন না, মেসেই রইলেন। বিকালের দিকে সপ্তাহ শেষ করে হরিপদবাবু ফিরে এলেন। তার মুখে সব কথা শুনে নিবারণবাবু বললেন, আহা, শেষ পর্যন্ত মারা গেল লোকটা। হ্যাঁ দাদা, বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাঁচানো গেল না। নিবারণবাবু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, উপায় নেই ভায়া, কার যে কখন ডাক আসবে কেউ বলতে পারে না। একবার ওপারের ডাক এলেই তাকে তখনই যেতে হবে, কেউ আটকে রাখতে পারবে না। তবে হরিপদবাবু অবাক হয়ে বললেন, তবে বলে থেমে গেলেন কেন দাদা? যদি কিছু বলার থাকে বলুন না। না, এমন কিছু নয়। তবে এক শনিবার আবার অমাবস্যায় মরেছে, তাই বলছিলাম তুমি একটু সাবধানে থেকো, কারণ তোমাকে তো সে ভদ্রলোক খুব ভালোবাসতো কি না। নিবারণবাবুর কথা শুনে হরিপদবাবু হো হো করে হেসে বললেন, এত দুঃখের মধ্যেও আপনি হাসালেন দাদা। আমিও সব ভূত প্রেতে বিশ্বাস করি না। তাছাড়া ভূত তো আমরাই, ভূত বলে আলাদা কিছু আছে নাকি? আমি কিন্তু নিজের চোখে ভূত দেখেছি ভায়া।
তবে একথা ঠিক যে ভূত শুধু মানুষের অপকার করে, ঘাড় মুচড়ে দেয় বা অন্য কিছু অনিষ্ট করে তা নয়। ভূত মানুষের উপকারও করে। তাই নাকি দাদা? এ ব্যাপারটা কি বলুন তো একটু শুনি। নিবারণবাবু বেশ আরাম করে বসে বলতে শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল আজ থেকে মাত্র বছর 5 আগে। তখন আমি দেশেই থাকতাম, নিজের ব্যবসার দেখাশোনা করতাম, কারণ তখন ছেলেরা ছাত্র, কাজেই ব্যবসা দেখাশোনা করার লোক ছিল না। সময়টা বর্ষাকাল, আষাঢ় শেষ হয়ে শ্রাবণ মাস শুরু হয়েছে। যেদিনটার কথা বলছি সেদিন সারাদিনই ছিল আকাশ মেঘাচ্ছন্ন আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। মাঝে মাঝে বেশ জোরে জোরে হাওয়াও বয়ে চলেছিল। সন্ধ্যার পর থেকে আরও একটু জোরে বৃষ্টি পড়তে লাগলো। সেদিন ছিল হাট বার, কাজেই বেচা কেনা শেষ করে হিসেব নিকেশ করতে একটু রাত হয়ে গেল। কর্মচারীরা তার আগেই যে যার বাড়ি চলে গেছে। আমি শেষে হিসাবের খাতাপত্র গুছিয়ে রেখে ক্যাশ বন্ধ করে দোকানে তালা দিয়ে বাড়ি যাবার জন্য প্রস্তুত হলাম। তখন রাত প্রায় 10:30। দোকান থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় 2 মাইলের মতো। এই 2 মাইল পথ গেলে তবে বাড়ি পৌঁছাতে পারবো। অতএব 1 ঘন্টা হাঁটতে হবে। দোকানে 2 জন কর্মচারী রাতে থাকতো। তাদের মধ্যে একজন বললে, এই দুর্যোগে আর যাবেন না, খিচুড়ি রান্না করি, খেয়ে দিয়ে দোকানেই শুয়ে থাকা যাবে কোন। আমি তাদের কথা শুনে বললাম, না না, আমি ঠিক চলে যাব, চেনা জানা পথ, কোনো অসুবিধা হবে না। তাছাড়া রাস্তায় ইলেকট্রিক লাইট আছে, আমার কাছেও টর্চ লাইট আছে, লোকজনও যাতায়াত করছে রাস্তায়, ভয়ের কি, ঠিক চলে যাব। কর্মচারীদের এই কথা বলে বাড়ির পথে পা বাড়ালাম। কিছুটা এগিয়ে গিয়ে দেখি যা ভেবেছিলাম তা নয়। পথ একেবারে ফাঁকা। দুর্যোগের রাতে যে যার নিরাপদ আশ্রয় নিয়েছে। পথে বাস লরি কিছুই নেই। বেশ খানিকটা দূরে দূরে একটা ইলেকট্রিক লাইট চলছে পোস্টের ওপরে। তাতে আলোর বদলে অন্ধকারই বেশি মনে হচ্ছে। নির্জন পথে চলতে গা যেন ছমছম করতে লাগলো। একবার ভাবলাম দোকানে ফিরে যাই, আবার ভেবে দেখলাম চেনা জানা রাস্তা, রোজই যাতায়াত করি, ভয়ের কি আছে, চলেই যাই। চারিদিকে দেখলাম টর্চ জেলে যদি কোনো রিক্সা পাওয়া যায় কিনা, কিন্তু না, রাস্তায় রিক্সার চিহ্ন মাত্র নেই। নিজের মনেই বলে উঠলাম, দূর চাই, যা হবার হবে, চলেই যাই। এই ভেবে জোরে পা চালিয়ে দিলাম। রাস্তার ঠিক মাঝামাঝি জায়গায় রাস্তার ধারে পড়ে একটা বেশ ঝাঁকড়া পুরনো শিরীষ গাছ। তার ধারেই একটা ছোট খাবারের দোকান। দেখলাম দোকানটা তখন বন্ধ হয়ে গেছে, গাছের তলাটাও অন্ধকার। ভালো করে লক্ষ্য করে দেখলাম শিরীষ গাছের তলায় একটা সাইকেল রিক্সা দাঁড়িয়ে রয়েছে। আমি এগিয়ে গেলাম। একটু কাছে যেতেই রিক্সাওয়ালাকে দেখতে পেলাম। আমি হলাম স্থানীয় ব্যবসাদার, কাজে এই রিক্সাওয়ালাদের প্রায় সকলকেই চিনতাম। আমি ডেকে বললাম, এরা ভাড়া যাবে? রিক্সাওয়ালা বললে, হ্যাঁ বাবু, যাব। কত ভাড়া নেবে? আগে বাবু অন্যদিন যা দেন আজও তাই দেবেন। আমি আর কথা না বাড়িয়ে রিক্সায় উঠে বসলাম। বৃষ্টি পড়ছিল, তাই ছাতাটা সামনে আড়াল দিলাম। রিক্সাওয়ালা তার সিটে উঠে বসলো। এবার ভালো করে চেয়ে দেখলাম রিক্সাওয়ালা আমার চেনা লোক। তার নাম বিপিন। অনেক দিন থেকে লোকটা রাস্তায় রিক্সা চালাচ্ছে। আমি অনেকবার তার রিক্সায় বাড়ি ফিরেছি। লোকটা খুব ধর্মভীরু আর বিশ্বাসী। তারপর প্রায় মাসখানেক হলো তাকে দেখিনি আর খোঁজও রাখিনি। আজ আবার তার দেখা পেয়ে খুশি হলাম। জিজ্ঞাসা করলাম, কেমন আছিস বিপিন? বিপিন বললে, খুব ভালো আছি বাবু। চেনা জানা রিক্সাওয়ালা, কাজেই নিশ্চিন্ত হয়ে বসলাম। রিক্সা চালাতে লাগলো বিপিন। আশ্চর্য ব্যাপার,
রিক্সা যেন হাওয়ায় উড়ে চলতে লাগলো। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, ও কি করছিস রে বিপিন, একটু আস্তে চালা, তা না হলে রিক্সাটা উল্টে যাবে যে। আমার কথা শুনে বিপিন হি হি করে হেসে উঠল। হাসি শুনে আমি একটু চমকে উঠলাম। হাসিটা যেন অস্বাভাবিক মনে হলো আমার। মুখে কিছু বললাম না, চুপচাপ বসে রইলাম রিক্সার ওপর। মনে হলো বিপিন বোধহয় নেশা করেছে। মাত্র কয়েক মিনিটের মধ্যে বিপিন আমাকে নামিয়ে দিল আমার বাড়ির গেটের কাছে, বড় রাস্তার ওপর। রিক্সা থেকে নেমে রাস্তা পার হলেই আমার বাড়ি। আমি রিক্সা থেকে নেমে পয়সা দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছি, হঠাৎ বিপিন রিক্সা নিয়ে যেন বাতাসে মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে চেয়ে ভাবতে লাগলাম, কি আশ্চর্য ব্যাপার, পয়সা না নিয়ে চলে গেল বিপিন। আমার মনে দৃঢ় ধারণা হলো যে নিশ্চয়ই বিপিন খুব বেশি নেশা করে ফেলেছে, সেই জন্য সে এই রকম পাগলামি করছে। যাকে চেনা জানা লোক, কাল নেশা কাটলে নিশ্চয়ই দোকান থেকে পয়সা নিয়ে যাবে। বৃষ্টি তখন অনেকটা থেমে এসেছে। আমি সেখানে দাঁড়িয়ে থাকা নিষ্প্রয়োজন মনে করে বাড়ি চলে গেলাম। তখন রাত প্রায় 11টার কাছাকাছি। খাওয়া দাওয়া সেরে বিপিনের কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। সকালে ঘুম ভাঙল। সেদিনও প্রতিদিনকার মতো দোকানে গেলাম। দোকানে বসে সারাটা দিন বিপিনের কথা ভাবতে লাগলাম। এখনই বুঝি বিপিন আসবে পয়সা নিতে, কিন্তু সারাটা দিন কেটে গেল, বিপিন আর এলো না। মনে মনে ভাবলাম, গরিব মানুষ, নেশার ঝোঁকে হয়তো রাতের কথা ভুলে গেছে। আমার কর্তব্য হলো তার বাড়ি গিয়ে ভাড়াটা দিয়ে আসা। এই ভেবে সন্ধ্যার কিছুক্ষণ আগে বেরিয়ে পড়লাম বিপিনের খোঁজে। তখন বেলা প্রায় 5টা। আমার দোকান থেকে একটু পূর্ব দিকে গেলে একটা গাছতলায় রিক্সাওয়ালারা থাকত যাত্রীদের অপেক্ষায়। সেখানে গিয়ে একজন চেনা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, বিপিন রিক্সাওয়ালা কোথায় রে? তাকে দেখছি না তো। রিক্সাওয়ালারা অবাক হয়ে বললে, সে কি বাবু, আপনি কিছু শোনেননি? বিপিন তো মারা গেছে প্রায় 1 মাস হলো। আমি ধমক দিয়ে বললাম, কি বলছিস রে, তুই কি আমার সঙ্গে ঠাট্টা করছিস নাকি? তখন সব রিক্সাওয়ালারা একসঙ্গে বললে, না বাবু, ঠাট্টা নয়, সত্যি বিপিন মারা গেছে। আমি মনে মনে শিউরে উঠলাম, কিন্তু কিছু প্রকাশ না করে মুখে বললাম, কি হয়েছিল বিপিনের? সকলে বললে, রিকশা উল্টে পড়ে মারা গেছে। আমি আর কাউকে কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে চলে এলাম সেখান থেকে। শুনছিলেন নিঝুম রাতের রিক্সা। গল্প পাঠে সন্টু, অন্যান্য চরিত্রে নীল ও উজ্জ্বল। আমাদের এই অডিও স্টোরিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন নিশাচরি কথাকে। আপনারা নিজেদের মতামত আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এবং লেটেস্ট আপডেটস পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিংক ডেসক্রিপশনে রয়েছে।